হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কি বিষয়ে কথা বলবো। হ্যাঁ, আমার মনে হলো যে আমার এই বিষয়ে কথা বলা উচিত, কারণ রিসেন্টলি আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে আর তারপরে এইরকম একটা নিউজ আমার সামনে এসছে। তো তাই আমি ভাবলাম যে এই বিষয়ে আমার কথা বলা একেবারে এখন উচিত। তো চলো ভিডিওটা শুরু করি। আর আমি আশা করছি এরকম টপিকে এতদিন পর্যন্ত কেউ ভিডিও করেনি, বাট আমি যেহেতু এএনএমের খুঁটিনাটি ভালো মন্দ দিক তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করে এসেছি, তাই এই যে একটা ব্যাপার এটাও শেয়ার করতে চাই। তো আজকে যে বিষয়ে কথা বলবো, আমি দুদিন আগে ফেসবুকে দেখলাম একটা নিউজ আমার সামনে এলো যে কোনো একটা জায়গায়, পুরুলিয়া কি বাঁকুড়ার এরকম সাইডের একটা জায়গায় বৃহস্পতিবার 11:30 বাজে তবুও সেন্টার খোলা হয়নি। এই বিষয়টার ওপর বড় বড় করে হেডলাইন করে একটা নিউজ কভার করেছে একটা চ্যানেল, এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করা হয়। এবং সেখানে আমি কমেন্ট বক্সে গিয়ে দেখলাম, মানে এখনকার দিনে 2026 সালে এসে দাঁড়িয়েও আগে পরে না ভেবে উল্টো পাল্টা কমেন্ট বক্সে ঝড় তুলে দিয়েছে যে হ্যাঁ এমনই হয়, এদেরকে চাকরি থেকে বাদ দেওয়া উচিত। সপ্তাহে তো 2 থেকে 3 দিন সেন্টার বন্ধই থাকে, আমাদের গ্রামেও এমনটা হয়। তো আমি জাস্ট এই টপিকে আজকে কথা বলবো, আমি জাস্ট নিতে পারিনি ভিডিওটা। তো চলো। এবং এটাই বলা যে 2026 সালে এসেও মানুষ আগে পিছু না ভেবে একটা নিউজ যদি কভার করা হয় এবং তার প্রফেশন কী, সে কি আদেও সে যে বিষয়টাকে কভার করেছে তার ব্যাপারে তার কতটা নলেজ আছে বা সোর্স অফ ডেটাটা কী, এইসব না জেনেই 90% মানুষ এগুলোকে বিশ্বাস করে এবং শেয়ার করে কমেন্ট বক্সে ঝড় তোলে। যে টপিকে আমি কথা বলছি, এই টপিকে এগোনোর আগে আমি একটা উদাহরণ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তোমরা হয়তো সকলেই দেখবে বা দেখেছো এতদিন ধরে যে কিছু মাস থেকে আমাদের গভর্নমেন্টে একটা এইচপিভি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হচ্ছে 14 বছর বয়সী মেয়েদের, যেটা এতদিন প্রাইভেট থেকে নিতে হতো এবং সেটা নিতে গেলে একটা পয়সা খরচ করতে হতো, টাকা খরচ করতে হতো, এবং সেটা ভালো অ্যামাউন্টেরই একটা টাকা। তো যবে থেকে এই যে ভ্যাকসিনটা আমাদের গভর্নমেন্টে ফ্রিতে দেওয়া হচ্ছে, তখন যখন আমরা গ্রামে গ্রামে যাচ্ছিলাম মেয়েদের বাড়িতে, মানে যারা এলিজিবল তাদের বাড়িতে, তাদের মাদেরকে মোটিভেট করছিলাম, তো তখন আমরা হেলথ ওয়ার্কাররা প্রায়, আমার মনে হয় আমি শুধু নয় অনেকেই এটা শুনেছে, তো তারা আমাদেরকে এটাই জানায় যে তারা কোনো একটা ভিডিওতে দেখেছে যে এই এইচপিভি ভ্যাকসিন নিলে নাকি মেয়েরা যাদেরকে দেওয়া হবে তারা ইন ফিউচারে প্রেগনেন্ট হতে পারবে না নাকি, এবং তাদের নাকি বাচ্চা হবে না, এটা তারা শুনেছে। এবং তাদের কথা যে সে কারণেই তারা তাদের বাড়ির মেয়েকে বা তাদের পরিচিত কাউকে এই ভ্যাকসিন নিতে দেবে না। এবং রীতিমতো আমরা যখন বলি যে এগুলো ফেক নিউজ, ওগুলো সঠিক নয়, তারা বিশ্বাস করতে চায় না। এবং এখনও পর্যন্ত অনেকে এমন আছে যারা এই ধারণাতে বসে আছেন, কিন্তু তার মধ্যেও অনেককে মোটিভেট করে আমরা এইচপিভি ভ্যাকসিনের জন্য আনতে পেরেছি, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এবং এটা বললাম কিছু মানুষ এখনও আছে সেই ধারণাতেই যে এটা সত্যি নিউজ। তো এখান থেকে আমরা এটাই বুঝলাম, আমরা হেলথ ওয়ার্কাররা, যে সাধারণ মানুষ না দেখে না যে ভিডিওটা যে পোস্ট করলো, এটা যে ভিডিওটা কে পোস্ট করেছে, তার প্রফেশন কি, সে কোন জায়গায় কাজ করে, বা যে হেলথ সম্পর্কে কথাটা বলছে, এই ভ্যাকসিন সম্পর্কে কথাটা বলছে, তার এই ব্যাপারে কতটা নলেজ আছে, বা সে এই হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত কিনা। শুধু একটা ভিডিও বানিয়ে দিল, তোমাদের সামনে চলে এলো, তোমরাও দেখলে বিশ্বাস করে নিলে, এটাই হচ্ছে এখনকার দিনে দাঁড়িয়ে। তো আমি এটাই বলতে চাইছি যে কোনো একটা মানুষ যদি হেলথ রিলেটেড কোনো রকম একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, সেটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা উচিত নয়। কারণ আপনারা এটা দেখছেন না যে তার প্রফেশন কি, তার এই ব্যাপারে নলেজ কতটা, যে ব্যাপারে সে কথা বলছে, এগুলো না জেনেই অনেকে বিশ্বাস করে, এটা কিন্তু ঠিক নয়। কি জানেন তো, এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় প্রত্যেকটা মানুষই ভিডিও করে, ভিডিও শেয়ার করে, এবং এই শেয়ার করার পেছনে যে প্রধান উদ্দেশ্য আপনাদেরকে ইনফ্লুয়েন্স করা বা কোনো একটা সঠিক তথ্য প্রদান করা, এটা নয়। এর পেছনে অনেকগুলো কারণ থাকে, আপনারা নিশ্চয়ই জানেন যে ফলোয়ার্স বাড়ানোর হতে পারে, বা লাইক কমেন্ট, এবং সবশেষে তো টাকার গল্প চলেই আসে যে এখন আপনারা সবাই জানেন ভিডিও বানালে একটা অ্যামাউন্টে টাকা পাওয়া যায়। তো মানুষ যে সমস্ত বিষয়ে আটকে যায়, সে সমস্ত সেন্সিটিভ বিষয়ে যারা চট করে ভাইরাল হতে চায় তারা কিন্তু ভিডিও বানায়। আমার এটাই বলার যে আপনারা যখন একটা সেন্সিটিভ টপিকে ভিডিও দেখছেন এবং সেটাকে বিশ্বাস করে নিজের জীবনে অ্যাপ্লাই করতে যাবেন, চেষ্টা করবেন এমন কারোরই ভিডিও দেখা যারা এই প্রফেশন থেকে বিলং করে, বা কোনো ডক্টরবাবু এখন অনেকই ভিডিও করে, অনেক ডক্টররাও ভিডিও করে। তো সেই স্যারদের ভিডিও দেখুন, তাহলে অবশ্যই আমার মনে হয় যে সঠিক ইনফরমেশনটাই পাবেন। এবং এএনএম জিএনএমের কথা যদি আমি বলতে চাই, তাহলে অবশ্যই তাদেরই ভিডিও দেখুন যারা অনেক দিন ধরে এই টপিকে ভিডিও বানাচ্ছে, যারা কোচিং দেয়, এবং যারা এই প্রত্যেকটা স্টেপ পেরিয়ে গিয়ে এখন নিজের জব করছে, নিজের সেটেল। তো আমার মনে হয় তাদের কাছ থেকে আপনারা সঠিক ইনফরমেশন পাবেন। তো এটাই বলার যে উল্টো পাল্টা কোনো একটা ভিডিও দেখে নিলেন, সেটাকে বিশ্বাস করে নিজের জীবনে অ্যাপ্লাই করতে যাবেন না। তার আগে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করবেন, তারা কোন বিষয় থেকে বিলং করছে,
তাদের প্রফেশন কি, তার আদেও কি এই সম্পর্কে নলেজ আছে কিনা, কতটা আছে, এগুলো যাচাই করে তারপরে বিশ্বাস করবেন। এবার আমি আসি মেন টপিকে ফিরে। যে টপিকে কথা বলছিলাম, একটা নিউজে বলেছে যে বৃহস্পতিবার 11:30 বাজে তবুও সেন্টার খোলা হয়নি, এইভাবেই চলছে হেলথ সেন্টার। তো আসুন এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে এই টপিকে কথা বলতে গেলে আমাদের যেটাকে জানতে হবে সেটা হচ্ছে যে একটা সেন্টার, একটা হেলথ সেন্টার HWC কত পপুলেশনে তৈরি হয়। তো 5,000 পপুলেশন, আমাদের প্লেন এরিয়াতে, সমতল এরিয়াতে 5,000 পপুলেশনে কিন্তু একটা করে সেন্টার হওয়ার কথা, এবং পাহাড়ি এলাকায় 3,000 পপুলেশনে একটা করে সেন্টার হওয়ার কথা। তাহলে আপনারা নিশ্চয়ই এটা বুঝেছেন যে একটা সেন্টার 5,000 পপুলেশনকে কভার করে তৈরি করে, মানে ওই 5,000 পপুলেশনের মানুষ ওই একটা সেন্টার থেকে পরিষেবা পাবে। এছাড়াও যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে, অন্য রাজ্য থেকে কেউ আসে, অবশ্যই তারাও পাবেন, বাট তাদের যে বেনিফিশিয়ারি সেটা কিন্তু হচ্ছে ওই 5,000 পপুলেশন। তো এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে 4-5টা ভিলেজ নিয়ে যখন একটা 5,000 পপুলেশনটাকে কভার করা হচ্ছে, তাহলে সেটা অবশ্যই সেন্টারের আশেপাশে সমস্ত ভিলেজ থাকবে এমনটা নয়, কোনোটা সেন্টারের পাশে থাকবে, কোনোটা সেন্টার থেকে অনেকটা দূরে থাকবে। তো এটা আপনারা এরিয়া এবং পপুলেশনটা জানলেন। তো এইবার আসি স্টাফিং প্যাটার্ন। একটা HWC আপনারা যে বড় বড় করে নিউজ ছাপাচ্ছেন, তাহলে আপনাদের তো এটাও জানা উচিত যে ওই যে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওখানে কতগুলো স্টাফ থাকার কথা, আর অ্যাকচুয়ালি সেখানে কতগুলো স্টাফ এখন প্রেজেন্ট আছে, এবং তারপরে আমার মনে হয় যে আপনাদের ভিডিও করাটা উচিত। তো চলুন এবার স্টাফিং প্যাটার্নটা আমরা জেনে নিই। তো আমাদের যে হেলথ সেন্টারগুলো আপনারা দেখতে পান, সেখানে 4টে পোস্ট থাকে। তো প্রথমত আপনারা যেটাকে সবাই এক নামে চেনেন, সেই দিদিরা হচ্ছে আশা দিদিরা। হ্যাঁ, এবং এই আশা দিদিরা কটা থাকে সেটা বলি। আপনার যে কটা ভিলেজ, সে কটা ভিলেজ থেকে একটা করে আশা দিদি থাকবে, মানে 1000 পপুলেশন সমান সমান একজন আশা দিদি। তাহলে 5,000 পপুলেশনে হচ্ছে 5টা আশা দিদি। তো প্রথমত আপনারা জানলেন যে একটা হেলথ সেন্টারে থাকে পপুলেশন ওয়াইজ আশা দিদি, যার 6,000 তার 6টা, যার 5,000 তার 5টা। এরপরে চলে আসছে CHA দিদি, মানে আপনারা যেটাকে হলুদ দিদি বলেও চেনেন, মানে হলুদ শাড়ি বা ড্রেস পরে যাদেরকে দেখেন, তারা হচ্ছে CHA কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। তো সেকেন্ড পোস্ট হচ্ছে এইটা। এরপরে যে পোস্টটা থাকছে সেটা হচ্ছে আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, যাকে আপনারা গোলাপি দিদি বলেও চেনেন। এবং তার পরবর্তী যে স্টেপ আছে, মানে আমাদের HWC সব থেকে উঁচু র্যাঙ্কে যে পোস্টটা হয় সেটা হচ্ছে CHO দিদি, কমিউনিটি হেলথ অফিসার। তো ওই যে বড় হেলথ সেন্টারটা দেখছেন, সেখানে এই 4টে পোস্টই কিন্তু থাকে। তাহলে আপনারা 4টে পোস্ট দেখতে পেলেন। তাহলে অবশ্যই এই 4টে পোস্ট যখন দিয়েছে সরকার, তাহলে তাদের নিজ নিজ জব রেসপন্সিবিলিটি অবশ্যই আছে, না হলে কেন দেবে? তো প্রত্যেকের কিন্তু নিজ নিজ জব রেসপন্সিবিলিটি আছে। তো এবার আসুন পয়েন্টে। আমি আমার এক্সাম্পল দেবো, তার কারণ আমি কিছুদিন আগে আমার সঙ্গেও এই সেম ঘটনা ঘটেছে, যার কারণে আমার মনে হলো যে এই টপিকে এবার আর চুপ করে থাকলে হবে না, কিছু বলা উচিত। আর আমার সঙ্গে কি হয়েছে সেটা আমি ভিডিওর শেষে শেয়ার করব। তো যারা জানতে চাও তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি আমার সেন্টারের স্টাফিং প্যাটার্নটা এবার শেয়ার করব। তো আমার সেন্টারে যেহেতু 5,797 আমার হচ্ছে যে পপুলেশন, তাই আমার এখন আপাতত দিদি আছে, আশা দিদিমণি আছে 5 জন, এবং তার সঙ্গে আছি আমি জবে জয়েন করার পর CHO দিদি জয়েন হয়েছিল, এবং তারপরে তিনি এখন মেটার্নিটি লিভে আছে। আর অবশ্যই এটা মেয়েদের একটা প্রাপ্য ছুটি। তো এখন আপাতত আমি আর আমার 5 জন আশা দিদি সেন্টারের কাজ করি। তাহলে আপনারা দেখলেন যে একটা হেলথ সেন্টারে 4 জন, মানে 4টে পোস্ট থাকে, সেখানে এখন আমার নিজের সেন্টারে পোস্ট হচ্ছে মাত্র 2 জন আছে, আর বাকি 2 জন নেই। তো এইবার আপনারা ভাবতে পারেন যে তাহলে তো ভালোই হলো, যখন স্টাফ কম তাহলে তো রেসপন্সিবিলিটিও কম, তাদের কাজগুলো তো নিশ্চয়ই করতে হয় না, তাহলে তো আরও ভালো, কাজ তোমারটা তুমি করবে, গুছিয়ে তুমি বাড়ি চলে আসবে। বাট এই ধারণাটা সম্পূর্ণ ভুল। স্টাফ নেই তো কি হয়েছে, সেই পোস্টের কাজগুলো কিন্তু থেমে থাকে না, অবশ্যই সেই পোস্টের কাজগুলো বাকি যে স্টাফটা থাকে সেন্টারে তাকে দিয়েই করানো হয়। এই যে 4টে আলাদা আলাদা পোস্ট বললাম, এই পোস্টের লোক যদি নাও প্রেজেন্ট থাকে, তাদের কোনো কাজ থেমে থাকে না, এবং সবগুলোই কিন্তু করা হয়, মানে কার কোনটা জব রেসপন্সিবিলিটি সেটা বোঝাই যায় না। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, CHO দিদি যেখানে থাকে না, মানে আমার যেহেতু এখন নেই, লিভে গেছে, সেখানে আমাদের টেলিমেডিসিন করতে হয় না, যেহেতু আমরা তার জন্য এলিজিবলই নয়, আমরা তো করবোটা কী করে। বাকি এছাড়া কিন্তু সমস্তটাই আমাদের করতে হয়, তাদের রিপোর্টিং পার্টটা আমরা দেখি, তাদের মিটিং আমরা অ্যাটেন্ড করি, এবং আমাদের মেডিসিন দেওয়াটাও কিন্তু গাইডলাইন্স নেই, মানে আমাদের জব রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না, এবং সেটাও কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। শুধুমাত্র টেলিমেডিসিন বাদ দিয়ে আমাদের কিন্তু বাকি সবটাই করতে হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের অতটা প্রেশারাইজড করা হয় না যে তোমাদেরকে 100% টার্গেট ফিল আপ করতে হবে, আমাদেরকে একটুখানি ছাড় দেওয়া হয় যে ঠিক আছে তোমরা যতটা পারো ততটা করবে। বাট একেবারেই যে না কিছু করতে হবে না এমনটা বলে না, বলে সবটাই করবে, বাট 100% করতে হবে এমনটা নয়, বলে যে চেষ্টা
চেষ্টা করো করার। তো এটাই হচ্ছে কথা, যে যদি কোনো পোস্ট না থাকে সেই পোস্টের কাজগুলো আমাদেরকে করতে হয়। তো স্বাভাবিকভাবেই যেখানে একজন দিদি সমস্তটা দেখছে, হ্যাঁ 100% সে করতে পারছে না বাট দেখছে, তো তাহলে অবশ্যই তো কাজের চাপটা বাড়বে, কারণ তার নিজের একটা জব রেসপন্সিবিলিটি আছে। সে মা বাচ্চা নিয়ে যেহেতু কাজ করে, আর তার কাজের রিস্কটা অনেকটা বেশি আর 5টা কাজের তুলনায়। কারণ যদি আমার এরিয়াতে এখন কোনো কিছু একটা হয়ে যায়, আমারই গলাটা এসে চেপে ধরবে, আমার মা বাচ্চার কিছু হলে আমাকেই উত্তর দিতে হবে। আমার কিন্তু সেদিকে বেশি নজর দিতে হয়, আমার মা বাচ্চা আগে ঠিক থাকবে, তারপরে বাকি কাজ। এই যে যেটা শেয়ার করলাম, এটা হচ্ছে আমাদের স্টাফিং প্যাটার্ন এবং জব রেসপন্সিবিলিটি। মানে যদি কেউ না থাকে তাহলে তো কাজটা থেমে থাকে না, অবশ্যই অন্যজনকে দিয়ে সে কাজটা করানো হয়। তো চলো এইবার আমি শেয়ার করি যে আমাদের ডিউটি শিডিউল কি। এই যে বৃহস্পতিবারে বন্ধ থাকে এবার সেটা শেয়ার করি। তো প্রথমে আমি সমস্ত দিনে কী কী কাজ সেটা বলবো, তারপর ডিটেলসে আলোচনা করছি। তো রবিবার থেকে শুরু করি। রবিবার আমাদের ছুটি, বাট কোনো রবিবার ছুটি থাকে না। যদি স্পেশাল কোনো ডিউটি থাকে অবশ্যই সেখানেও অ্যাটেন্ড করতে হয়, আমি নিজে করেছি অনেকবার। তারপরে চলে আসছে সোমবার আমাদের পুরোপুরিভাবেই সেন্টারে থাকার কথা। মঙ্গলবার আমাদের ফিল্ড ভিজিটের ডেট। ফিল্ড ভিজিট কি আমি পরে শেয়ার করছি। বুধবার আমাদের সেন্টারে থাকার কথা। বৃহস্পতিবার আমাদের ফিল্ড ভিজিটের ডেট, মানে আমাদের সেন্টারে থাকা যাবে না মঙ্গলবার আর বৃহস্পতিবার, সেই দিন আমাদেরকে ফিল্ডেই থাকতে হবে। এবং এরপরে চলে আসছে শুক্রবার আমাদেরকে সেন্টারে থাকার দিন। এবং শনিবার, প্রত্যেকটা শনিবারে আমাদের মিটিং থাকে, যার কারণে আমরা শনিবারে প্রায় সেন্টারে থাকতে পারি না। প্রথম শনিবার আমাদের থাকে RCH মিটিং, মানে মাদার অ্যান্ড চাইল্ড যে মিটিংটা হয় সেটা হয় ব্লকে, সেখানে আমাদের অ্যাটেন্ড করতে হয়। সেকেন্ড শনিবার থাকে পাবলিক হেলথ মিটিং, সেটা হচ্ছে CHO দিদিদের মিটিংটা অ্যাটেন্ড করার কথা, বাট যেখানে নেই সেখান থেকে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলকে যেতে হয়, এবং আমি এটা করে আসছি 3 থেকে 4 মাস ধরে। এবং এরপরে থার্ড স্যাটারডে যেটা থাকছে, সেইখানে আমাদের মিটিং হয় অঙ্গনারী দিদি প্লাস আশা দিদিদের সঙ্গে, সেটা আমাদের নিজ সাব সেন্টারেই হয়। তো মাসের ওই একটা শনিবার আমরা সেন্টারে থাকি। এবং তারপরে 4 নম্বর শনিবার যেদিন হচ্ছে সেদিন হচ্ছে জিপি মিটিং, মানে সেদিন আমাদের পঞ্চায়েতে গিয়ে মিটিং করতে হয়। তো এই হচ্ছে আমাদের ডিউটি শিডিউল। চলো এবার আমি ডিটেলস আলোচনা করি। তো সোমবার যেটা বললাম, সোমবার আমাদের যেগুলো HWCর কাজ থাকে সেই কাজগুলোই করতে হয়। মঙ্গলবার আমাদের ফিল্ড ভিজিট থাকে। এই যে আমি প্রথমেই শেয়ার করলাম যে আমাদের 5000 পপুলেশনে কাজ করতে হয়, আর এই 5000 পপুলেশনটা 4 থেকে 5টা বা 6টা গ্রামকে কভার করে যেহেতু, তাই এই গ্রামে কিন্তু অনেক মা প্রায় প্রত্যেক মাসেই হয়। তো আমাদেরকে কি হয়, মঙ্গলবার করে ওই মাগুলো যাদের হাই রিস্ক মা আছে এবং যাদের 4th চেক আপ থাকে, আমাদের প্রত্যেকটা মায়ের বাড়ি গিয়ে চেক আপ করতে হয়, এবং ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। তো মঙ্গলবার যেহেতু আমরা এরকম ফিল্ড ভিজিটে যাচ্ছি, তাহলে রীতিমতো কিন্তু সেন্টারটা বন্ধই থাকছে, কারণ আমি একা। তো এই দিন যদি আপনারা নিউজ করতে আসেন তাহলে তো আপনারা নিউজটা করবেনই যে এত বেলা হয়ে গেল সেন্টারটা খোলেনি, কিন্তু আসল কারণটা কি সেটা কিন্তু আপনারা জানলেন না। নেক্সট তারপরে চলে আসি বুধবারে ওইটা বললাম যে আমাদের সেন্টারে সেদিন যা কাজ থাকে করতে হয়। তারপরে চলে আসছে বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবারের কাজটা একটু শেয়ার করি। বৃহস্পতিবারেও আমাদের ফিল্ড ভিজিট থাকে। তো বৃহস্পতিবার আমাদের শুধুমাত্র যে মাদের দেখতে হয় এমনটা নয়, ওই যে বললাম 4 থেকে 5টা গ্রাম মিলে একটা সেন্টারের পরিষেবা দেওয়ার কথা একটা সেন্টারের। তো ওই যে ভিলেজগুলো দূরে, তো সেন্টার থেকে অনেকটা দূরে যে গ্রামগুলো আছে, যেখান থেকে মা বাচ্চা আমার সেন্টারে পরিষেবা নিতে আসতে চায় না, আসতে গেলে তাদের অনেক টাকা খরচা হয়ে যায় টোটো ভাড়ায়। তো যার কারণে আমাদের কি করতে হয়, ওই দূরের ভিলেজে গিয়ে প্রত্যেকটা বৃহস্পতিবার আমাদের থাকে ইমিউনাইজেশন ক্যাম্প, যেখানে মা বাচ্চাদের ইনজেকশন এবং চেক আপ করা হয়। তো সেই জন্য কিন্তু রীতিমতো তাহলে কি হলো, আমরা গেলাম ফিল্ড ভিজিটে আর সেন্টারটা কিন্তু বন্ধই থাকলো। তো যেটা বুঝলেন আপনারা যে বৃহস্পতিবার আমাদের কী কাজ থাকে, তাহলে আপনারা একটু মাথায় ঢুকিয়ে নিন। বৃহস্পতিবারে আমরা যারা আছি তাদের সববার কিন্তু থাকি ইমিউনাইজেশন ক্যাম্প, আর আমরা সেখানেই থাকি। আর তাহলে রীতিমতো সেন্টার তো বন্ধই থাকছে সেই দিন। নেক্সট হচ্ছে শুক্রবার আমাদের সেন্টারেই থাকার কথা, এবং শনিবার যেটা বললাম আমাদের প্রত্যেকটা মিটিংয়ের জন্য যেতে হয় যে বিভিন্ন জায়গাতে। তাহলে সপ্তাহে 3 দিন আমাদের রীতিমতো সেন্টারটা বন্ধ থাকছে। আর এই যে শিডিউলটা শেয়ার করলাম, এটাই কিন্তু সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর এমনটাই চলবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিউটি শিডিউল। আর এছাড়াও কিন্তু এমার্জেন্সি সিচুয়েশনে আমাদের যখন তখন ফিল্ডে বেরিয়ে যেতে হয়। ধরুন কোনো মা আমাকে ইনফর্ম করলো যে দিদিমণি আমি পরশুদিন সিজার করে বাচ্চাটা তুলে নেবো প্রাইভেট থেকে, তাহলে তার যদি 4th চেক আপটা আমাকে দিতে হয় তাহলে কিন্তু আমাকে কালকে বেরিয়ে যেতে হবে, নাহলে কিন্তু সে 4th NCটা পাবে না। তাহলে আমাকে দেখলে চলবে না যে কালকে সোমবার নাকি কালকে বুধবার, আমাকে কিন্তু গিয়ে 4th NCটা দিয়ে আসতে হবে। এছাড়াও যদি দেখা যায় যে আমার কোনো হাই রিস্ক মা আছে, মানে হাই বিপি, প্রেগনেন্সি ইনডিউস হাইপার টেনশন যারা আছে, ধরুন আমরা সেন্টারে যাওয়ার আগে
সেই মাটার বাড়িতে গিয়ে তার বিপি চেকিং করে তারপরে আমরা সেন্টারে ফিরছি, তাহলে রীতিমতো কিন্তু আমাদের সেন্টার ওপেন করতে দেরিই হবে, কারণ আমরা একা আছি। এবং এছাড়াও আমাদের এই হেলথ সিস্টেমে বিভিন্ন প্রোগ্রাম লেগেই থাকে, এবং যার জন্য আমাদের যখন তখন মিটিংয়ে মানে ট্রেনিংয়ে ডাকা হয়, ব্লক থেকে আমাদের ট্রেনিং দেওয়া হয়, এবং তার জন্য কিন্তু আমাদের যখন তখনই সেন্টারটা বন্ধ করতে হচ্ছে, করে আমাদেরকে চলে যেতে হচ্ছে, এবং তার ফলেও কিন্তু সেন্টারটা বন্ধই থাকছে। এবার বলুন তো, যারা একা সেন্টার করে বা একা সব কিছু সামলাচ্ছে, তাদের পেছনে লাগাটা কি ঠিক? মোটেও ঠিক নয়। হ্যাঁ, যেখানে সিএইচও দিদি আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল আছে, সিএইচ দিদি আছে, সেখানে যদি একটা দিদি ফিল্ডে যায় তাহলে অবশ্যই আর একটা দিদি সেন্টারটা খুলবে। সেক্ষেত্রে আপনারা কোশ্চেন করতে পারেন যে কি হলো, অবশ্যই তারও কোনো লজিক থাকবে যে এই ছিল যার কারণে আমি এখন খুলছি। বাট কখনোই যে একা আছে তার পেছনে লাগতে আসবেন না, তাহলে কিন্তু সে যে নিজের ডেজিগনেশন ছাড়া অন্য ডেজিগনেশনের কাজ করছে, সেই কাজটা সে করতে চাইবে না। কারণ আপনারা যখন তাকে দিয়ে এতগুলো কাজ করাচ্ছেন, সেখানে সে যখন চুপচাপ কাজগুলো করছে, তা আপনাদেরও উচিত নয় কিন্তু যে তার পেছনে লাগা। তো আমার সবশেষে এটাই বলার, যে কোনো HWC নিয়ে যদি রিপোর্ট কভার করতে হয়, আপনাদের নিউজ বানাতে হয়, তাহলে অবশ্যই সেই সেন্টারের স্টাফিং প্যাটার্নটা আগে আপনারা জেনে নেবেন, এবং তারপরে তাদের জব রেসপন্সিবিলিটি কী আছে, তাদের ডিউটি শিডিউল কী, কোথায় কবে ডিউটি পড়েছে, এগুলো জেনে নিয়ে তারপরে যাবেন নিউজ কভার করতে। শুধুমাত্র একটা নিজেদের চ্যানেলের ভিডিওর জন্য একটা হেলথ সেন্টারের নামে বদনাম করবেন না। মানুষ কিন্তু আপনাদের হেডলাইনগুলোই দেখে, আপনাদের নিউজগুলোই দেখবে, এর পেছনে লজিকগুলো কেউ দেখবে না। এই যে আমি এত মিনিটের ভিডিও বানালাম, আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবে, বাট আপনাদের ওই একটা হেডলাইন কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে নেবে। তাই যদি কোনো সেন্টার সম্পর্কে আপনাদেরকে নিউজ করতে হয়, তাহলে সবটা জেনে তারপরেই নিউজ করবেন, আর না হলে কিন্তু একটা হেলথ সেন্টারের নামে বদনাম করতে আপনারা যাবেন না। আর এবার বলি আমার সঙ্গে কি হয়েছে। আমি এটাই বলতে চাই, কিছু মানুষ আছে যারা নিজে কাজ খুঁজে পায় না, বা নিজের কাজ থাকলেও সেগুলো না করে অন্যের পেছনে কী করে লাগা যায় সেটাই মানুষ দেখে। কারণ আমি না যেদিন এই ঘটনাটা শুনেছি তারপর থেকে জাস্ট কি বলবো, কিছু বলার নেই, জাস্ট চুপ করে আছি, এর বাইরে তো কিছু বলার নেই। এরপর যেদিন হবে সেদিন আমি মুখের ওপরই বলবো যে আমরা যখন সবটা করে দিচ্ছি, তাহলে কি এগুলো উচিত? পাবলিককে আমাদের সম্পর্কে একটা ভুল কথা বুঝিয়ে আসার। আপনারা কি করছেন, পাবলিককে গিয়ে বলছেন যে এই সেন্টারটা কি রোজ খোলা হয়, এই সেন্টারটা কি রীতিমতো রেগুলার খোলা হয় নাকি বন্ধ থাকে। তো আপনি যখন একটা জায়গায় আছেন, তাহলে আপনার তো জানা উচিত যে একটা সেন্টার কোন দিন কেন বন্ধ থাকে, বা একটা হেলথ সিস্টেম ফিমেলদের কী রেসপন্সিবিলিটি থাকে, সে কোথায় কী করে। তাহলে আপনি যখন একটা মানুষকে বলছেন যে এই সেন্টারটা কি প্রত্যেক দিন খোলে, তাহলে আপনি কোন লোক, আপনি কি জানলেন আমাদের জব রেসপন্সিবিলিটি সম্পর্কে, আমরা কোথায় কী থাকি? আপনি না হলে একটা মানুষকে গিয়ে, একটা পাড়ার লোককে গিয়ে বলতে পারেন না যে এই সেন্টারটা কি রোজ খোলা হয়? রোজ কী করে সেন্টারটা খুলবো? আমি তো একা, তাই না? আমি রোজ কী করে সেন্টারটা খুলতে পারি? এর উপরে আবার কি যে কবে খুলছে না খুলছে আমাকে একটু জানাবেন, ফোন নাম্বার দিয়ে আসা হয়। মানে মানুষ কত রকমভাবে পেছনে লাগতে পারে। আমার সত্যি এই ঘটনাটা না হলে আইডিয়া হতো না। মানুষ মুখের সামনে দেখায় যে কত ভালো তিনি, বাট তার পেছনে যে মানুষ কত কিছু করতে পারে সেটা আইডিয়া আমার হয়ে গেছে। তো ওই ঘটনাটার পর থেকে নিজের কাজ ছাড়া অন্য কারো কাজ করতে গেলে ওই ঘটনাটা মনে পড়ে যে আমি এত কিছু করে করছি, রাত্রে বাড়িতে এনে কাজ করছি, রিপোর্ট করছি, তারপরেও যখন মানুষ আমাদের পেছনে লাগে, পাবলিককে দিয়ে বলে আসে যে এই সেন্টার কি রোজ খোলা হয়, এটা কি ঠিক? আপনারা যদি পাবলিককে এভাবে উস্কান, তাহলে ওদের মনে কি একটা ছাপ পড়লো যে সত্যিই তো, যদি ব্লকের লোকে সেভাবে বলে যে সেন্টারটা কি রোজ খোলে, তাহলে ওরা কি আইডিয়া পাবেন যে সত্যি তো তাহলে তো রোজ সেন্টারটা খোলার কথা, তাহলে কেন খুলছে না দিদিমণি? কেন খুলছে না সেটা তো আপনারা জানেন যে আমাদের জব রেসপন্সিবিলিটি কী, ওরা তো জানে না। তাহলে ওদের মনে তো আইডিয়াটা হয়েই গেল যে এই সেন্টারটা 3 দিন বন্ধ থাকে সপ্তাহে, এবং যদি কখনো কোনো নিউজ চ্যানেল কভার করতে আসে এবং তাদেরকে জিজ্ঞেস করে, তারা তো সেটাই বলবে যে সপ্তাহে 3 দিন সেন্টারটা বন্ধ থাকে। বাট কেন থাকে সেটা তো আপনারা জানেন। তাহলে এটা নিশ্চয়ই পাবলিককে বলা উচিত নয়। পাবলিককে যদি আপনারা গিয়ে না উস্কান যে এই সেন্টারটা কি রোজ খোলা থাকে, আর না খোলা থাকলে আমাকে ফোন করবেন, এটা কি ঠিক? নাহলে তো পাবলিকরা এটাই জানতো যে না, ওদের কাজ থাকে, ওদের হয়তো এরকমই শিডিউল, তাই জন্য ওরা খোলে না। বাট যখন কোনো একটা ব্লকের লোক গিয়ে পাবলিককে বলে আসে যে কোন দিন বন্ধ থাকে, আমাকে ফোন করবে, তাহলে তো ওরা এটাই ভেবে নেবে না যে সেন্টারটা রোজ খোলার কথা। তাহলে আমি একা মানুষ, আমি সেন্টারটা কী করে রোজ খুলবো বলুন? বলতে পারবেন? পারবেন না। তাহলে কেন উস্কাচ্ছেন মানুষকে আমার পেছনে? তাহলে কেন একটা যে একা সেন্টার সামলাচ্ছে তার পেছনে আপনারা লাগছেন? এগুলো ঠিক নয়। আপনারা, সত্যি বলছি, এগুলো ডিজার্ভ আমরা করি না। আর আপনারাও না এগুলোর পর থেকে আমাদের কাছ থেকে আর কোনো কিছু রিজার্ভ করেন না, আমার কাছ থেকে তো করেনই না। ধন্যবাদ।